আসসালামু আলাইকুম। আমি মিলন আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনতে হঠাৎ ভূতের দেখা ইউটিউব চ্যানেল থেকে। আজ তোমাদের এমন একটা গল্প শোনাবো, এটা একদম সত্যি ঘটনা। বন্ধুরা, গল্পের মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো শব্দ বা তোমাদের এমন কিছু শুনতে খারাপ লাগে, তাহলে নিজের ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো শুরু করি আজকের গল্প, কালো ছায়া। প্রতি রাতে ঘুমের মধ্যে ধর্ষণের শিকার হচ্ছেন মিসেস শায়লা বেগম। রাতে ঘুমানোর আগে ঠিকঠাক কাপড় পরেই ঘুমান, কিন্তু সকালে ঘুম থেকে উঠে নিজেকে নগ্ন অবস্থায় আবিষ্কার করেন, সাথে ধর্ষণের আলামত। বড়ই আশ্চর্য ও তাজ্জব ব্যাপার, এটা কি করে সম্ভব? মিস্টার আনোয়ার, শায়লার স্বামী, ৮ বছর আগে এক দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুর পর থেকে তার সমস্ত ব্যবসা একাই দেখাশোনা করছেন শায়লা বেগম। সকাল সন্ধ্যা অফিস, ক্লায়েন্ট, মিটিং, প্রায় প্রতিদিন রাত ৮টার পরে বাসায় ফেরেন। তারপর শাওয়ার নিয়ে সবার সাথে টেবিলে ডিনার করেন, গল্প করেন এবং টুকটাক কাজ সেরে ১২টার পরে ঘুমাতে যান। আর ঘুমের মধ্যেই প্রতি রাতে ধর্ষণের শিকার হচ্ছেন। কিন্তু কে সে? শায়লা বেগমের একতলা ভিলা বাড়িটাতে মোট ৮ জন মানুষের বসবাস। কাজের মেয়ে বুলবুলি ১৮, ড্রাইভার নাসির ৩৩, ২ মেয়ে আনিকা ২১ ও অনন্যা ১৬, শায়লা বেগম ৪২, অসুস্থ শ্বশুর ৬৭ ও শাশুড়ি ৬১, আর তাদের সেবার জন্য একজন নার্স জেসিয়া ২৬। সম্ভাবনার তীর যায় ড্রাইভারের দিকে, কিন্তু সে তো বাড়ির বাইরে ঘুমায়। শায়লা বেগম যেই না দরজা লক করে দেন, চাবিটাও নিজের কাছেই রাখেন। তবে এটা কিভাবে সম্ভব? বাড়ির মধ্যে পুরুষ বলতে শুধু শ্বশুর মশাই। কথাটা ভাবতেই লজ্জায় কেমন একটা অস্বস্তি বোধ করলেন শায়লা বেগম। না, সেটা কি করে সম্ভব? তার বয়স ৬৭, সারা শরীরে নানা ব্যথা বেদনা, কিডনি ফেলিয়ার, এমনকি একা চলাফেরাও অক্ষম। প্রতি ৬ ঘন্টা পরপর ইঞ্জেকশন দিতে হয়, থেরাপিও লাগে। তার সঙ্গে সারাক্ষণ একজন থাকতে হয়। তাই ডাক্তারদের পরামর্শে নার্স জেসিয়াকে রাখা হয়েছে। জেসিয়া এই বাড়িতে ৩ মাস ধরে আছে। মেয়েটি যেমন স্মার্ট তেমনি দক্ষ। মূলত শ্বশুর শাশুড়ির পরিচর্যার জন্যই আনা হয়েছিল, কিন্তু গত ১ মাস ধরে শায়লা বেগমের প্রিয় পাত্রীতে পরিণত হয়েছে। সারাদিন অফিসের পর রাতে যখন বাসায় ফেরেন, শরীরটা ক্লান্তিতে একেবারে অবসন্ন হয়ে পড়ে। ঘুমানোর আগে জেসিয়ার অয়েল মাসাজ না নিলে চোখই বন্ধ হয় না। মেয়েটার হাতে যেন জাদু আছে, এত সুন্দরভাবে মালিশ করে, শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়। মনে হয় যেন কোনো পুরুষের স্পর্শ পড়েছে সারা দেহে। ওর স্পর্শে এক ধরনের সেক্সুয়াল ফিলিং চলে আসে। সুখের আবেশে চোখ বন্ধ হয়ে যায়, যেন স্বর্গে ভেসে বেড়াচ্ছেন। শায়লা বেগমের শরীরের গঠন আজও আকর্ষণীয়। বয়স ৪২ হলেও দিব্যি ৩০-৩২ বলে চালিয়ে দেওয়া যায়। তাতে কি, শায়লা তো কোনো পুরুষকে ডাকে না। তবে কে, কিভাবে, কখন করছে এসব? এমন হাজারো প্রশ্ন মাথার ভিতরে ঘুরছে। গত ১৫ দিন ধরে প্রতি রাতে একই ঘটনা ঘটছে। শায়লা বেগম চেষ্টা করছেন জেগে থাকার বা ঘুমের ভান করে সেই মানুষটিকে ধরার, কিন্তু সারাদিনের ক্লান্তিতে পেরে ওঠেন না। বিশেষ করে জেসিয়ার মেসেজের পর শরীর এতটাই অবশ হয়ে যায় যে চোখ খোলা রাখা অসম্ভব। আজ ঠিক করলেন, যেভাবেই হোক আজ রাতেই সত্যিটা জানতে হবে। কোনোভাবেই ঘুমানো যাবে না, প্রয়োজনে ঘুমের ভান করে শুয়ে থাকবেন। সন্ধ্যার পর বাসায় ফিরলেন, শাওয়ার নিলেন, সবার সঙ্গে ডিনার করে কিছুক্ষণ টিভি দেখলেন। তারপর ২ মেয়ে ও শ্বশুর শাশুড়ির খোঁজ নিয়ে এলেন জেসিয়ার কাছে। গল্প করলেন ও মেসেজ নিলেন। রাত ১২টা। জেসিয়া দরজাটা আলতো করে ভেজিয়ে দিয়ে চলে গেল। শায়লা বেগম চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে শুয়ে আছেন। তারপর কি দিয়ে কি হলো কিছুই মনে নেই। যখন চোখ খুললেন, দেখলেন আগের মতোই, নিজেকে উলঙ্গ অবস্থায় এবং ধর্ষণের আলামত সহ। অবাক হয়ে ঘড়ির দিকে তাকালেন, সকাল ৫টা। মাথাটা ঘুরছে, মনে হচ্ছে পাগল হয়ে যাবেন। পরদিন অফিসে গেলেও মন একদম বসছে না, বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যানেজার রকিব সাহেবের ডাক শুনে চমকে উঠলেন। ওয়ালাইকুম আসসালাম। আসুন রকিব সাহেব, ভেতরে আসুন। আপনার শরীর ঠিক আছে ম্যাম? কেন বলুন তো? আমি তো ঠিক আছি বলে একটু নড়ে চড়ে বসলেন, যেন কিছুই হয়নি এমন ভাব করলেন। কিন্তু ম্যানেজারের চোখে সব ধরা পড়ল। গত কয়েকদিন ধরে ম্যাডামের আচরণে অদ্ভুত পরিবর্তন এসেছে। তবে কি ম্যাডাম কারো প্রেমে পড়েছেন? ম্যাডাম, ৯টা ৩০ বাজে, প্রায় সবাই ব্রেক নিয়েছে।
আপনি না গেলে আমি অপেক্ষা করছি। জরুরি কিছু আছে? 9:30। ঘড়ির দিকে তাকিয়ে ও মাই গড। আচ্ছা আপনি যান, আমার একটু কাজ বাকি আছে। ম্যানেজার বেরিয়ে গেলে অনেক কষ্টে নিজেকে সামলে নিলেন শায়লা বেগম। মনে হচ্ছে গলার কাছে শ্বাস আটকে আছে। রাত 11:30 সবাইকে গুড নাইট জানিয়ে বিছানায় এলেন। কিছুক্ষণ পরই জেসিয়া তেল নিয়ে হাজির। জেসিয়া, তুমি কখন ঘুমাও? কেন ম্যাম, বলুন তো? না, এমনি। তুমি ঘুমানোর আগে অবশ্যই আমার শ্বশুর শাশুড়ির রুমে যাবে, তাই না? জি ম্যাম, আমি তাই করি। কথা বলতে বলতেই কখন যে শায়লা ঘুমিয়ে পড়লেন টেরই পেলেন না। আর পরের দিন ভোরে জেগে দেখলেন একই অবস্থা। যতই পরিকল্পনা করেন না কেন, কিছুতেই কোনো ফল হচ্ছে না। কাউকে কিছু বলতেও পারছেন না, কে কি ভাববে সেই ভয়ে। অফিসে বসে ফাইল লিখছিলেন, হঠাৎ বমির চাপ এলো। দৌড়ে বাথরুমে গেলেন, কিন্তু বমি হলো না, শুধু বমির ভাব। এরকম আরও কয়েকবার হলো। ভাবলেন হয়তো ডিপ্রেশনের কারণে। কিন্তু 3 দিন পর শরীরে এমন কিছু পরিবর্তন অনুভব করলেন যা আগেও একবার হয়েছিল। মাতৃত্বের প্রথম লক্ষণ। মাথা ঘুরে গেল। কি হচ্ছে এটা? বাড়িতে অজ্ঞান হয়ে পড়লেন। যখন চোখ খুললেন, নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলেন। চিন্তায় গলা শুকিয়ে গেল। জানেন না রিপোর্টে কি এসেছে। পাশে কাউকে দেখতে পাচ্ছেন না। 5 মিনিট পর আনিকা ও অনন্যাকে নিয়ে ফ্যামিলি ডাক্তার পুতুল হক ঢুকলেন হাসি মুখে। তুমি চিন্তার কিছু নেই, জাস্ট ডিপ্রেশন। কথাটা শুনে বুকের ভেতর হালকা বাতাস বইল। যদি অন্য কিছু হতো হয়তো হার্ট অ্যাটাক করতেন। মেয়েরা দৌড়ে মায়ের বুকে এসে জড়িয়ে ধরল। আন্টি, আম্মুকা কখন রিলিজ দিবেন? এই তো কিছুক্ষণের মধ্যেই। তোমরা দুজনে ক্যাশ পেমেন্ট করে এসো, ততক্ষণে তোমার আম্মুকে কিছু টিপস বলে দিচ্ছি। অনন্যা ও আনিকা চলে যাবার পরে ডক্টর পুতুল গম্ভীর ও আশ্চর্য হয়ে বললেন, কি ব্যাপার বলুন তো? এতদিন থেকে আপনাদের পরিবারের সঙ্গে আছি, কখনো ভাবতেই পারিনি। শায়লা বেগমের নিঃশ্বাস আবার আটকে যাচ্ছে, মাথা ঘুরছে। কোনো রকমে সামলে বললেন, ঠিক বুঝতে পারলাম না। আপনি যা হতে চলেছেন। কথাটা এমনভাবে আঘাত করল শায়লা বেগমকে, যেন হাজারটা প্রতিধ্বনি কানে বাজছে। মুহূর্তেই স্তম্ভিত হয়ে গেলেন। আকাশ ভেঙে পড়লেও হয়তো এতটা ভয়, দুশ্চিন্তা বা আতঙ্ক অনুভব করতেন না। এখন কি বলবেন, কি করবেন? সত্যি তো একবার ভাবা উচিত ছিল। কোনো প্রোটেকশন ছাড়া শারীরিক সম্পর্ক চলছে, সেটা অজান্তে হোক বা জানিয়েই। অ্যাক্সিডেন্ট ঘটবে অনিবার্য। ডক্টর পুতুল, আমি মহা বিপদে আছি, কাপা কণ্ঠে বললেন শায়লা বেগম। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু আপনি একজন শিক্ষিত ব্যবসায়ী মহিলা। প্রোটেকশন বিষয়টি মাথায় নিয়েই ফিজিক্যাল হওয়া উচিত ছিল। কিন্তু আপনি যা ভাবছেন। ডাক্তার পুতুল কথার মাঝেই থামিয়ে দিলেন। শুনুন মিসেস শায়লা, এটা আমি আপনি সবাই জানি। এতদিন একা একা থাকা যায় না, তাই একজন সঙ্গীর প্রয়োজন হয়। কিন্তু এইভাবে? শায়লা বেগম এবার কথার মধ্যে কেটে বললেন, না, এমন কিছু নয়। আমি এক অ্যাক্সিডেন্ট অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছি, যার কোনো ভিত্তি নেই, প্রমাণও নেই। কিন্তু প্রতি রাতে আমার অজান্তেই ধর্ষণের শিকার হচ্ছি। ও মাই গড, হাউ পসিবল? আপনি ঠিক আছেন তো? দেখুন, আমি শকে আছি ঠিকই, তবে মানসিক রোগী বা অন্য কিছু ভাববেন না। কিন্তু আপনি যা বলছেন সেটা তো। হ্যাঁ, অস্বাভাবিক কথা, কিন্তু এটাই বাস্তব। তারপর শুরু থেকে শেষ অবধি সবকিছু খুলে বললেন ডাক্তার পুতুলকে। সব শুনে পুতুলও স্তব্ধ, হতবম্ব হয়ে গেলেন। মুখ হাঁ হয়ে রইল। ভাবলেন কি অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু আপনি দরজাটা ভেতর থেকে বন্ধ করে ঘুমাননি কেন? বা সিসি ক্যামেরা বসাননি কেন? তাতেই তো আসল রহস্য ধরা পড়ে যেত। দেখুন, আমার স্বামীর দুর্ঘটনার সময় আনিকা আর অনন্যা ছোট ছিল, তাই ঘুমের মধ্যে ওরা প্রায়ই আমার রুমে চলে আসতো। তাই কখনো দরজা লক করে ঘুমাতে পারিনি। সেই অভ্যাসটা এখনও আছে। তাছাড়া হুট করে দরজা বন্ধ করলে মেয়েরা সন্দেহ করতে পারে আম্মু কি অন্য কিছুর সঙ্গে জড়িয়ে গেছে। আর সিসি ক্যামেরা মাথায় এসেছিল, কিন্তু বাড়ির ভিতরে হঠাৎ করে। বুঝতে পারছি। এখন কি করব? শরীর অবশ হয়ে যাচ্ছে, আমি ভয় পাচ্ছি। আমার একজন গোয়েন্দা বন্ধু আছে, সে একটা প্রাইভেট এজেন্সি চালায়। আপনি চাইলে কথা বলিয়ে দিতে পারি। আমিও একসময় এমন এক ঝামেলায় জড়িয়ে পড়েছিলাম, তখনই বন্ধুত্ব। সেটা তো ভালোই হবে, কিন্তু এখন আমি প্রেগনেন্ট। আমার পরিবার বা অফিসের কেউ জানলে। আমি আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় দেখছি না। চিন্তার কোনো কারণ নেই, কারণ আমি আপনাদের পরিবারের সঙ্গে 15 বছর ধরে জড়িত, সব জানি। ভিমুড়ি খেয়ে চিন্তার কারণ নেই মানে সিম্পল। যখনই রাতে আপনি অজ্ঞান হয়ে পড়েছিলেন, আনিকার ফোনে পেয়ে বাসায় যেয়ে আপনাকে দেখে বুঝতে পারি ইউ আর প্রেগনেন্ট। তাই আমি নিজেই দ্রুত ভর্তি করিয়ে ভ্রূণ নষ্ট করে ফেলেছি। ওহ, অতি উচ্ছ্বসিত হয়ে শায়লা বললেন, ডক্টর, আমার প্রাণটা যেন ফিরে এলো। বুকের উপর থেকে বিশাল একটা পাহাড় সরে গেল। কিন্তু জিজ্ঞেস করলেন না কেন এমন করলাম? তাছাড়া রোগী বা পরিবারের অনুমতি ছাড়া তো এভাবে কিছু করা যায় না, আইনেও নিষেধ। অনুমতি? পরিবার?
কি সব আজগুবি কথা বলছেন? না মিসেস শায়লা, এটা ঠিকই বলছি। অনুমতি ছাড়া অ্যাবর্শন করা আইন বিরোধী। প্রায় কান্না কণ্ঠে। তবে কি সবাই জেনে গেছে? না না, চিন্তার কোনো কারণ নেই, কেউ জানে না, শুধু আপনি আর আমি। তবে যে বললেন পরিবার ও অনুমতি, ওটা শুধু ফর্ম্যালিটি। এতদিনের সম্পর্ক, নিজেকে আমি আপনাদের পরিবারের একজনই মনে করি। তাই আপনাদের পরিবারের সম্মান মানে আমার সম্মান। প্রথমে ভেবেছিলাম এটা কোনো অবৈধ সম্পর্কের ফসল, যা আপনার সুন্দর পরিবারের সুনাম নষ্ট করতে পারে। আপনি তো পরিবারেরই একজন। ধন্যবাদ ডক্টর পুতুল, সত্যিই ধন্যবাদ। এমন সময় আনিকা ও অনন্যা এসে হাজির। আনিকা হাঁপিয়ে হাঁপিয়ে বলল, ডক্টর আন্টি, বিল তো পেমেন্ট করা দেখলাম, শুধু শুধু এই ফ্লোর থেকে ওই ফ্লোর করে ঘুরে এলাম। জানি, তোমাদের আগেই বলেছিলাম না ডেইলি হাঁটাহাঁটি করতে, জগিং করতে, কিন্তু তোমরা করো না, তাই এই পেনাল্টি দিলাম। আবার যদি অলসতা করো আরও ডেঞ্জারাস পেনাল্টি দেব, ওকে? এই বলে শায়লাকে গোপনে চোখ টিপ দিলেন ডাক্তার পুতুল, যেন মেয়েরা কিছু বুঝতে না পারে। ওকে আন্টি, দুজনেই সমস্বরে বলল। আনিকা হাসতে হাসতে যোগ করল, আন্টি মোবাইলে গেম খেললে হবে তো? ডাক্তার পুতুল হেসে বললেন, ওরে দুষ্টু মেয়ে, দেখছেন মিসেস শায়লা, আপনার মেয়ের মাথায় কত পাকনা বুদ্ধি। সবাই হেসে উঠল। পরিবেশটা অনেক হালকা হয়ে গেল। শায়লা বেগম নিজেকে অনেক স্বস্তিতে পেলেন, যেন বিশাল একটা ঝড়ের কবল থেকে মুক্তি পেয়েছেন। ডক্টর পুতুলের পরামর্শ অনুযায়ী গোয়েন্দা এজেন্সির মালিক শুভনের সঙ্গে দেখা করলেন শায়লা বেগম। পুরো ঘটনাটা শুনে শুভন বললেন, ভেরি ইন্টারেস্টিং থ্রিলার কেস, সত্যি একটা ভৌতিক গন্ধ পাচ্ছি। তবে আপনার প্রেগন্যান্সি ব্যাপারটা কেসটাকে আরও জটিল করে তুলছে। আচ্ছা, আপনার বাসার বাইরে কোথাও সিসি ক্যামেরা আছে? না, প্রয়োজন হয়নি কখনো। ওকে, কোনো সমস্যা নেই, আমাদের লোকেরা গোপনে সেট করে দেবে। কেউ বাইরে থেকে ঢুকলে ধরা পড়ে যাবে। আপনি শুধু এমনভাবে আচরণ করুন যেন কিছুই হয়নি। আজ সন্ধে আমাদের একজন মেয়ে সাদিয়া আপনার বাসায় আসবে। আপনি তাকে বলবেন বন্ধুর মেয়ে 7 দিন থাকবে। আর কিছু? এখন না, প্রয়োজনে আমরা যোগাযোগ করব। আর মনে রাখবেন, আপনি আমাদের সঙ্গে কখনো ফোনে যোগাযোগ করবেন না, কারণ শত্রুকে দুর্বল ভাবা বোকামি। আপনার ফোন, এমনকি জীবনও হয়তো ট্র্যাক করা হচ্ছে। ভয় চোয়াল ঝুলে গেল শায়লার। হায় আল্লাহ, কি ভয়ানক! তবে যোগাযোগের প্রয়োজন হলে যে মেয়েকে পাঠাবো সাদিয়া, তার সাথেই শুধু কথা বলবেন। সে আমাদের সঙ্গে গোপন যন্ত্রে যোগাযোগ করবে। গোপনে কিছু দিক নির্দেশনা নিয়ে বিকেলে বাসায় ফিরলেন শায়লা বেগম। অনেক চেষ্টা করেও নিজেকে শান্ত রাখতে পারছেন না। কোনো এক অজানা চাপা উত্তেজনা কাজ করছে মনে। বিশেষ করে শুভনের শেষ কথাটা বারবার কানে বাজছে, জীবনও ট্র্যাক করা হতে পারে। সত্যিই তাই কি? আমি কি কোনো গুরুতর সমস্যার মধ্যে আছি? হ্যাঁ, তাই তো। নয়তো এমন অদ্ভুত ঘটনা ঘটবে কেন? আমার আরও আগেই সতর্ক হওয়া উচিত ছিল। আইনের লোকের সঙ্গে পরামর্শ করা দরকার ছিল। লজ্জায় মুখ বন্ধ রেখে আমরা মেয়েরা কতভাবে ফেসে যাই। আমিও তার ব্যতিক্রম নই। এই সময় জেসিয়ার কণ্ঠে ধ্যান ভাঙল। ম্যাম, কি ভাবছেন? চোখ মেলে তাকিয়ে দেখলেন 2 মগ ধোঁয়া ওঠা কফি হাতে নিয়ে জেসিয়া আসছে। মনে মনে বললেন, মেয়েটি কত স্মার্ট, আমার প্রতি কত যত্নবান। ঠিক সময় কফি নিয়ে হাজির। কফির মগ হাতে নিয়ে বললেন, ধন্যবাদ জেসিয়া, আজ বড্ড প্রয়োজন ছিল। তুমি কিভাবে বুঝলে আমার মনের খবর? মুচকি হেসে বলল, আপনাকে যে অনেক ভালোবাসি তাই। ও সুইট গার্ল, থ্যাংক ইউ। ওয়েলকাম। কি ভাবছিলেন? না না, এমনিতেই একটু ক্লান্ত লাগছিল, তাই ইজি চেয়ারে বসে চোখ বন্ধ করে ঝিমুচ্ছিলাম। জেসি আর কিছু বলল না। দুজনেই নীরবে কফি পান করছিলেন। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। বেলের শব্দে চমকে গিয়ে কফির মগ থেকে কিছুটা কফি ছিটকে পড়ল শায়লার হাতে। এই দৃশ্যটুকু জেসি আর চোখ এড়াল না। কাজের মেয়ে বুলবুলি দরজা খুলে দিল। ভেতরে ঢুকল এক 22-23 বছরের অত্যন্ত সুন্দরী মেয়ে। স্লিম ফিগার, জিমন্যাস্টিক বডি, জিন্স টপ পরা, কাঁধে ব্যাগ, বুক সুউচ্চ। দেখেই হার্টবিট বেড়ে গেল। কে আপনি? কাকে চান? বুলবুলির কৌতূহলী প্রশ্ন। তুমি চিনবে না, আমি সাদিয়া। শায়লা আন্টি কোথায়? ততক্ষণে শায়লা, পিছনে জেসিয়া সিঁড়ি বেয়ে নিচে নামছেন, মুখে হাসি। মামনি, এত দেরি করলে কেন? তোমার বাবা তো সকালে ফোন করে বলেছিল তুমি আসছ। রাস্তায় সমস্যা হলো? আন্টি, আপনি জানেনই তো বর্তমান রোডের অবস্থা। বগুড়া থেকে ঢাকায় আসতেই 12 ঘন্টা লেগে গেল। ডিসকাস্টিং। ওকে মামুনি, যাও ফ্রেশ হয়ে নাও। লং জার্নি করেছ, পরে আড্ডা দেব। তারপর বুলবুলিকে উদ্দেশ্য করে বললেন, তুই খাম্বার মতো দাঁড়িয়ে আছিস, যা তোর আপুমণিকে গেস্ট রুমটা দেখিয়ে দে। একতলা ভিলাটা ছিল দ্বিতলা ভবন। নিচতলায় বিশাল ড্রয়িং রুম,
স্পেস সংলগ্ন কিচেন রুম, তারপর এক পাশে জিম রুম, স্টোর রুম, দুটো গেস্ট রুম, আর দোতলায় দুটো মাস্টার বেডরুম। একটাতে শায়লা বেগম, অন্যটাতে শ্বশুর শাশুড়ি থাকেন। আরও 3কে ছোট বেডরুম আছে, একটাতে জেসিয়া, আর অন্য 2 রুমে 2 বোন থাকে। তাই সাদিয়ার স্থান হল নিচতলায় স্টোর রুমের পাশের গেস্ট রুমটাতে। সাদিয়া দরজা বন্ধ করে ব্যাগ বিছানার ওপর ছুঁড়ে দিয়ে মেজাজটা 360 ডিগ্রি আপ করে নিজেকেই বলল, বাল, কি একটা রুম সিলেক্ট করছে, এখান থেকে দোতলা নজরে রাখা, সো ট্র্যাপড। তারপর ফ্রেশ হয়ে ধাবার ছক কষতে বসে যায় সাদিয়া। রাতের আঁধারে মেন গেট থেকে শুরু করে পকেট গেট এবং অন্যান্য সম্ভাব্য সকল প্রবেশপথে গোপন মাইক্রো সিসি ক্যামেরা বসাতে হবে, যেন কিছুই নজর এড়াতে না পারে। তারপর এজেন্সি অফিসে দেওয়া শায়লা বেগমের বাড়ির ম্যাপটা বসে বসে যত্ন সহকারে স্টাডি করল। সব কিছু ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাত 8টার দিকে রুম থেকে বেরিয়ে সবার সাথে পরিচিত হল। একসাথে চা নাস্তা করল এবং বসের নির্দেশানুযায়ী জেসিয়ার উপর অতিরিক্ত নজর দিল। মেয়েটা সন্দেহাতীত নয়। মেয়েটা দেখতে কালো হলেও বাকি সব 100-100। কেমন একটা কেয়ারফুল ও স্মার্ট ভাব রয়েছে, যা সাধারণত কোনো নার্সের মধ্যে দেখা যায় না। তাহলে কি জেসিয়া কোনো গোয়েন্দা এজেন্সির এজেন্ট? হতেও তো পারে। বসের কাছে শুনেছি শায়লা বেগমের কয়েকশো কোটি টাকার ব্যবসা, যা তিনি নিজেই হাতে দেখাশোনা করেন। তাহলে কারো কুনজর বা বদনজর পড়াটাই স্বাভাবিক। যা হোক, আরও অনেক কিছুই হতে পারে, তাই খুব সাবধানে ও সতর্কতার সঙ্গে প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে। ডিনারের পর গল্পগুজব করে যে যার রুমে চলে যায়। রাত 11:30। শায়লা বেগমকে আগেই বলা হয়েছে পরবর্তী সিগন্যাল না দেওয়া পর্যন্ত জেসিয়ার সাথে গল্প করতে থাকুন। সাদিয়া বিকল্প চাবি দিয়ে মেন দরজা খুলে বাইরে সমস্ত প্রবেশপথে ছোট্ট গোপন সিসি ক্যামেরা বসায়। শরীরটা কেমন ক্লান্ত, চোখে ঘুম ঘুম ভাব, মনে হচ্ছে কতদিন ঘুমায়নি। তবু দ্রুত হাতের কাজ শেষ করে রুমে ফিরে ঘড়ি দেখল, সময় 12:35। গেস্ট রুমে ঢুকে দরজাটা হালকা খোলা রেখে এমনভাবে চেয়ার নিয়ে বসল যেন বাইরে সব দেখা যায়, কিন্তু বাইরে থেকে সাদিয়ার উপস্থিতি টের না পাওয়া যায়। তারপর শায়লা বেগমকে মেসেজ দিয়ে অপেক্ষা করতে থাকে। 1-2 করে 3 মিনিট কেটে গেল, তবু কোনো রেসপন্স নেই। সাদিয়ার চোখ কেমন যেন ঘোলাটে হয়ে আসছে। রাজ্যের ঘুম এসে ভর করছে, তবুও প্রশিক্ষিত দেহ বলে হয়তো এখনও চোখ বন্ধ হয়নি। 10 মিনিট পার হলেও যখন কোনো সাড়া বা জেসিয়াকে বের হতে দেখা গেল না, তখন সাদিয়ার ষষ্ঠ ইন্দ্রিয় জেগে উঠল। তবে কি আমি বাইরে থাকার সময় অলরেডি? না, আর ভাবা নয়, এবার হাতে নাতে ধরতে হবে। অনেক কষ্টে চোখ খোলা রেখে পা টানতে টানতে শায়লা বেগমের বেডরুমে উকি দিল সাদিয়া। কিন্তু রুমের দৃশ্য দেখে তার চোখ কপালে উঠে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এটা কি করে সম্ভব? তবে কি কিছু মিস হয়েছে? পরের দিন সকাল 10টা। গোয়েন্দা অফিসে বসে সাদিয়া কান্নাই করে চলেছে। টিস্যু বক্স থেকে একের পর এক টিস্যু নিয়ে চোখের পানি মুছে ইউজমি বাক্সটাও ভর্তি করছে। তবুও যেন কান্না থামছে না। সাদিয়ার এই অবস্থা দেখে ইন্টেলিজেন্ট চিফ শুভন প্রথমে কড়া ধমক দিলেও পরে নিজের ভুল বুঝতে পারে। কারণ সাদিয়ার হাতে প্রায় শতাধিক কেস সমাধান হয়েছে, কিন্তু এমন ভাঙা ও বিধ্বস্ত মুখ কখনো দেখা যায়নি। মানে সে বড় ধরনের কোনো দুর্ঘটনার শিকার হয়েছে। তাই ওর মুখ থেকে কিছু শোনার আগে শুভন তাকে ওয়েটিং রুমে পাঠিয়ে দেয়। কিন্তু 1 ঘন্টা পর জানা গেল সাদিয়া নিখোঁজ। নিখোঁজ তো নিখোঁজই, সেলফোন, ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ সব নিস্তব্ধ। বাড়িতে লোক পাঠিয়েও কোনো খোঁজ মেলেনি। বাইরে থেকে দরজা লক করা। বিকেল 5টা। শায়লা বেগমের অফিসে একজন ষাটোর্ধ্ব ভদ্রলোক স্যুট টাই পরা নীরবে বসে আছেন, মুখে চিন্তার রেখা। অফিসে আর কেউ নেই, তিনি একা বসে চা খাচ্ছেন। মিনিট 5 পর শায়লা বেগম প্রবেশ করলেন। লোকটিকে দেখে বিস্ময়ে চমকে উঠলেন। এমন অপরিচিত অদ্ভুত লোক তার অফিসে কিভাবে ঢুকলেন? রাগে ফুঁসে উঠলেন। পিয়নকে ডাকার জন্যে কলিং বেলে চাপ দিলেন। 10 সেকেন্ডের মধ্যে পিয়ন আবুল মিয়া ঢুকল। ম্যাডাম, কি দেব, ঠান্ডা না গরম? তোর মাথা, তোরা কোথায় থাকিস? বেল বাজালে আধা ঘন্টা লাগে আসতে? ম্যাডাম, আমি তো...
কথা কেটে দিয়ে বললেন, আর বেয়াদবির মতো তর্ক করিস? কাকে কোথায় বসাতে হয় তাও জানিস না? আবুল হতভম্ব হয়ে বলল, ম্যাডাম, আপনি নিজেই ফোন করে বলেছিলেন রইসুল সাহেবকে আপনার অফিসে বসাতে। রইসুল সাহেব শব্দটা মুখ থেকে বেরোতেই শায়লা বেগম জিভে কামড় দিয়ে ফেললেন। গোয়েন্দারা মানুষ না এলিয়েন? কি করে শুভন সাহেবকে চিনবেন? ৩০ বছরের স্মার্ট সুদর্শন ছেলেটি এখন ৬০ বুড়ো চাচা, চামড়ায় ভাঁজ পড়ে গেছে। নিজেকে সামলে নিয়ে বললেন, আবুল, সরি ভাই, কাজের চাপে একদম ভুলে গেছিলাম। তুমি যাও, প্রয়োজন হলে ডাকব। আর কেউ ভেতরে আসতে চাইলে বলবে ম্যাডাম জরুরি মিটিং করছেন। আবুল হেসে বেরিয়ে গেল। দরজাটা অটো ডোর হয়ে বন্ধ হলো। তারপর শুভন হাসলেন। ম্যাডাম, আপনার চোখ তো মনের কথা বলে না। এই দৃষ্টি দিয়ে কিভাবে কয়েকশো কোটি টাকার ব্যবসা সামলান? ভাই, আর লজ্জা দেবেন না প্লিজ, এই গেটআপে তো চিনতেই পারিনি। এই লাইনে এমনই, সব কিছু সিক্রেটভাবে চলতে হয়, তবুও বিপদের শেষ নেই। যেমন সাদিয়া। সাদিয়া নামটা শুনেই শায়লা বেগম কেঁপে উঠলেন। জি, সাদিয়া, আপনার বাসা থেকে ফিরে এসেই আমাদের সবচেয়ে সাহসী এজেন্ট নিখোঁজ। এটা কিভাবে সম্ভব? সেটা তো আপনি বলবেন। কি এমন ঘটেছিল গতরাতে? শায়লা বেগম কিছুক্ষণ চুপ থেকে বললেন, সত্যি বড্ড চিন্তার বিষয়, তবে এমন কিছু হবে তা ভাবিনি। ঠিক আছে, সমস্যা নেই, বলুন কি ঘটেছিল। এর আগে কখনো এমনটি হয়নি যেটা গত রাতে হয়েছিল। সাদিয়া আমাকে বলেছিল জেসিয়ার সাথে গল্প করতে থাকুন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। তো জেসিয়া মেসেজ দিচ্ছে, গল্প চলছে, তারপর হঠাৎ কিছুই মনে নেই। যখন ঘুম ভাঙে দেখি জেসিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর আমি শুধু চাদরে ঢাকা। আমি না ভেবেই জেসিয়াকে ঠাস করে চড় দিলাম। তাহলে কি জেসিয়া এসব করত? আশ্চর্য, আমার চড় খেয়েও সে দিব্যি ঘুমাচ্ছিল। আমি আবার ধাক্কা দিই, তবুও নড়ে না। তখন খেয়াল করলাম আজ কিছু হয়নি, কাল রাতের মতোই আছি। তাহলে আরও এমন প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। পরে ভাবলাম মেয়েটির হয়তো ঘুম বেশি, তাই কাল রাতে এখানে ঘুমিয়ে পড়েছিল। যা হোক, ওয়াশরুমে যাবার জন্য বিছানা ছেড়ে নিচে নামছি, আর তখনই ইলেকট্রিক শক। ইলেকট্রিক শকড? ইলেকট্রিক শকে এতটা বিধ্বস্ত হতাম না যতটা হয়েছিলাম ফ্লোরের ওপর মেয়েদের ব্যক্তিগত শর্ট ড্রেস, মানে অন্তর্বাস দেখে, যেগুলো আমার ছিল না। এমনকি সেই জায়গার আশেপাশে সিমেন্ট পড়েছিল। বলেই লম্বা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। কি বলছেন এসব? কি ঘটেছিল তবে? আমি জানি না, তবে এটা বুঝতে পারছিলাম কেউ একজন আমার বেডরুমের ফ্লোরে ধর্ষিত হয়েছে। এইটুকু বলেই চুপ করে রইলেন। কি আশ্চর্য, জেসিয়াও নয় তো? আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু ঘুমের মধ্যেই ওর শরীর পরীক্ষা করে দেখি কোনো চিহ্ন নেই। তবে সাদিয়া নয় তো? এটা জানার জন্য ওর বেডরুমে চলে যায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার, রুম শূন্য। আমি হাঁক ডাক দিলাম, কোনো সাড়া নেই। পরে বাইরে গিয়ে দেখি মেইন দরজা খোলা। মেইন দরজা খোলা? বাড়ির বাইরে, আশেপাশে সব জায়গায় খোঁজ নিলাম, কিন্তু ফল শূন্য। পরে আন্দাজ করলাম হয়তো অফিসিয়াল কাজে বের হয়েছে, তাই চুপচাপ নিজের কাজ করতে থাকলাম। যতই সময় যাচ্ছে কেসটা ততই জটিল হয়ে যাচ্ছে। তারপর হালকা কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলে শুভন সাহেব বিদায় নিলেন। শায়লা বেগম স্তম্ভিত হয়ে বসে রইলেন, ভেবে পাচ্ছেন না কি হচ্ছে আর কি ঘটতে যাচ্ছে। সাদিয়ার নিখোঁজ হওয়া এবং অন্তর্বাস সিমেন্ট ঘটনার সংযোগটা বারবার শুভনের মাথায় ঘুরপাক খেতে লাগল। তবে কি ওর সাথেই খারাপ কিছু ঘটেছে? না, সেটা কি করে হয়? তাছাড়া সাদিয়ার লাগানো ডিভাইস সিসি ক্যাম অ্যাক্টিভ আছে কিনা চেক দেওয়া দরকার। হয়তো সেখান থেকে কিছু তথ্য পাওয়া যেতে পারে, কিন্তু মেয়েটির দেখা না পেলে সেটা সম্ভব নয়, কারণ অনেক চেষ্টা করেও ডিভাইসের কানেকশন পাওয়া যাচ্ছে না। উপায় না পেয়ে শুভন আরও দুজন এজেন্ট নিয়োগ দিলেন শায়লা বেগমের বাসার দিকে নজর রাখার জন্য। তারা বাহির থেকে পর্যবেক্ষণ করবে সারাদিন কে কে বাসার ভেতরে যায়, কতক্ষণ থাকে, আর বিশেষ করে রাতে কেউ ঢুকে কিনা। রাত 11টা। শায়লা বেগম বেডরুমে একা বসে হাজার রকম ভাবছেন। জেসিয়া তেল নিয়ে এসেছিল, কিন্তু তিনি আজ নিষ্প্রভ, তাই মেয়েটি কিছু না বলে চলে গেল। তারপর কখন ঘুমিয়ে পড়েছেন মনে নেই। যখন ঘুম ভাঙে ঘড়িতে সময় 6:30। উঠে নিজের শরীর পরীক্ষা করে দেখলেন আজ ধর্ষিত হননি।
না খুশি হবেন না দুঃখ পাবেন বুঝতে পারলেন না, তবে কিছুটা অস্বস্তি লাগছিল। দুপুর 2টা। শুভনের অফিসে বসে কথা বলছেন শায়লা বেগম। গত রাতের ব্যতিক্রমী ঘটনা, এভাবে হুটহাট ঘুমিয়ে পড়া, এসব নিয়ে আলোচনা চলছে। ম্যাডাম, আপনাদের ঘুম কি হুট করেই বেড়ে গেছে নাকি আগেও এমন হতো? কেন বলুন তো? অনেক চিন্তা ভাবনা করে দেখলাম হয়তো আপনার বাসার খাবার সামগ্রী যেমন পানি, শরবত, চা, কফি এসবের মধ্যে ঘুমের ওষুধ মেশানো হচ্ছে। আপনি এভাবে বলবেন না প্লিজ, আপনার এমন কথা শুনে আমারই গলা শুকিয়ে আসছে। বুঝতে পারছি, কিন্তু ম্যাডাম পরিস্থিতিটা তো আপনাকেই বুঝতে হবে। এখন আপনাকেই শক্ত ভূমিকা নিতে হবে যাতে পরিবারের অন্য সদস্যদের উপর কোনো প্রভাব না পড়ে। ঠিক আছে। তারপর শুভন হঠাৎ এমন একটা কথা বলল যে শায়লা বেগমের হার্টবিট বন্ধ হয়ে যাবার উপক্রম, যেন কানের ভেতরে বোমা ফেটেছে। ম্যাডাম, আপনার মেয়েদের কি কখনো জিজ্ঞেস করেছেন বা খোঁজ নিয়েছেন ওরাও ধর্ষিত হচ্ছে কিনা? কথাটা শায়লা বেগমের কানে নয়, বরং মস্তিষ্কে বাজল। কিছু সময়ের জন্য অস্বাভাবিক হয়ে গেলেন, মনে হচ্ছিল মাথা ঘুরে পড়ে যাবেন। কোনো রকমই নিজেকে সামলে নিয়ে নিঃশব্দে বললেন, হে আল্লাহ, আপনি রক্ষা করুন। সাথে শুভন বলল, আমিন। শুভন সাহেব, আপনার কথায় যুক্তি আছে, প্লাস সম্ভাবনাও আছে, কিন্তু আগে যেন কেন এটা আমার মাথায় এলো না? ম্যাডাম, এখনও সময় শেষ হয়নি, তাই পরের বার কোনো দুর্ঘটনা ঘটার আগে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। একদম ঠিক, কিন্তু আমি তো ভাবতেই পারছি না কে বা কারা এমন করছে আর কেন করছে। তবে আমি কিছুটা আন্দাজ করতে পারছি। আশা করছি খুব তাড়াতাড়ি কেসটার সমাধান হবে। ওহ রিয়েলি? কি আন্দাজ করতে পেরেছেন? একটু শেয়ার করুন প্লিজ। এখনই না ম্যাডাম, আর একটু অগ্রগতি হলে পুরোটা জানাবো। ওকে, কিন্তু একটু তাড়াতাড়ি করুন প্লিজ। সেটা নির্ভর করছে আপনার সহায়তার উপর। অবাক হয়ে, আমার সহায়তার উপর? আপনার সাহায্য ছাড়া শয়তানটাকে ধরা সম্ভব নয়। শয়তান? তবে কি ভূত, প্রেতাত্মা বা জিনজাতীয় কিছু? না ম্যাডাম, সেরকম কিছু নয়। এটা মানুষরূপী হিংস্র শয়তানের কাজ। এখন তো শয়তান আর শয়তানি করে না, মানুষের শয়তানি দেখে অবাক হয়ে অট্টহাসি হাসে আর নাচে। তা ঠিকই বলেছেন, না হলে এমন ঘটনা কেমন করে ঘটে? আজ সারা বিশ্ব হিংস্র জানোয়ার আর হায়ানার দখলে, যেদিকেই তাকায় শুধু শয়তানের খেলা। দীর্ঘ শ্বাস ফেললেন। একদম তাই। যা হোক, এখন আপনি আপনার বাবার আর আনোয়ার সাহেব তার বাবার ইতিহাসটা একটু বলুন তো। দয়া করে অপারগতা দেখাবেন না, যতটুকু জানেন ততটুকুই বিস্তারিত বলার চেষ্টা করেন। ওকে। তারপর একে একে সব বললেন মিসেস শায়লা বেগম। দু একটা ব্যতিক্রম বাদে বাকিটা স্বাভাবিক। কোনোভাবেই মনে হচ্ছে না এই ঘটনার পেছনে কোনো পারিবারিক ইতিহাস আছে। তাহলে কি শূন্য থেকে শুরু করতে হবে? প্রথমে যা ভেবেছিলাম সেটাই ঠিক। শুভনের ৫-৬ বছরের গোয়েন্দা জীবনে অনেক কেস দেখেছে, অনেক সময় গভীরে দিয়েও কোনো কুল কিনারা পায়নি, অথচ যেটা অবহেলা করেছিল সেটাই ঘটনার মূল সূত্র ছিল। এখানেও কি তেমন কিছু হচ্ছে? সাধারণ চোখে মনে হচ্ছে এটা কি করে সম্ভব, অথচ কাজ করছে অদৃশ্য এক শক্তি। শায়লা বেগমের সাথে অফিস স্টাফ আর বিশেষ করে বাসার কাজের মেয়েকে নিয়ে আলোচনা চলল। যেহেতু ঘুমের মধ্যেই সব ঘটে, তাই খাবারের মধ্যে কোনো বিষ বা ঘুমের ওষুধ মেশানো হচ্ছে কিনা সেটা সন্দেহজনক। তবে কাজের মেয়ের কী লাভ? নিশ্চয়ই কেউ না কেউ তাকে পরিচালনা করছে। খোঁজ নিয়ে জানা গেল বুলবুলি নামের কাজের মেয়েটি কিশোরগঞ্জের এবং অফিসের ম্যানেজার রকিব সাহেবই তাকে ম্যানেজ করে এনেছেন। তবে কি এসব কিছুর পেছনে ম্যানেজার সাহেবের ইঙ্গিত আছে? না হবার কোনো কারণ নেই, কারণ শায়লা বেগমের অঢেল ধন সম্পদের প্রতি লোভ হওয়া খুব স্বাভাবিক। তাছাড়াও এমন সুন্দর ও আকর্ষণীয় বসে প্রেমে পড়ে যাওয়াটাও অস্বাভাবিক নয়। যদিও কয়েকদিনের ধকলের কারণে তিনি কিছুটা বিধ্বস্ত দেখাচ্ছেন, তবু চেহারার আকর্ষণে ভাটা পড়েনি। ঠিক তখনই ইন্টারকম ফোনের শব্দে দুজনেই চমকে উঠলেন। গভীর মনোযোগের আলোচনায় ব্যাঘাত ঘটায় হঠাৎ একটা অপ্রস্তুত মুহূর্ত তৈরি হলো। দুজনে একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকলেন। শুভন রিসিভার কানে তুলতেই অপর প্রান্ত থেকে অফিস রিসেপশনিস্ট নির্ঝরা বলল, স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নির্ঝরা, বলো। স্যার, একটা চিঠি এসেছে আপনার নামে, উপরে লেখা ইমার্জেন্সি। ওকে, পাঠিয়ে দাও। টেলিফোন রেখে দিয়ে শুভনতি বিনয়ের সাথে মুচকি হেসে বলল, সরি ম্যাম। ইটস ওকে। তাহলে আমি উঠি? কাইন্ডলি আপনি কেসটা দ্রুত সমাধান করুন আর আমাকে বাঁচান। অবভিয়াসলি ম্যাম,
হোয়াই নট? তবে আজ বাসায় ফোন করে বলে দিন বাসায় যেন কোনো রান্না না হয়, কারণ বাসার সবাই আজ রাতের খাবার বাইরে খাবেন, এমনকি আপনি ও মেয়েরাও। ইনট্যাক্ট বোতলের পানি ছাড়া কিছু খাবেন না, ভুলেও বাসার কিছু খাবেন না। কেন, সেটা কেন? কারণ আমি আর কোনো রিস্ক বা সময় নিতে চাই না। কালপ্রিটটাকে দ্রুত আটক করতে চাই, আর আশা করছি আজ রাতেই একটা রেজাল্ট পাবো। ওকে, তাই যেন হয়। আর আমি আমার দিকে সব ব্যবস্থা করছি। শাইলা বেগম বিদায় নিলেন, শুভন চিন্তার সাগরে ডুব দিলেন। কিন্তু তা হলো না, কারণ নির্ঝরা চিঠি নিয়ে হাজির। মেয়েটা যেমন দেখতে তেমনই ব্যবহারেও। কখন কি বলতে হয় একদম ঠোঁটের আগায় এসে থাকে, পরিস্থিতির উপর যেন কোর্স করা। যেমন এখন মিষ্টি হেসে চিঠিটা দিয়ে বলল, স্যার দেখে তো মনে হচ্ছে ভাবির ওয়ার্নিং লেটার এটা। ভাবির ওয়ার্নিং লেটার মানে একদম সহজ। এভাবে সকাল সন্ধ্যা অফিসে পড়ে থাকলে বাসা থেকে এমন করেই ওয়ার্নিং আসে স্যার। তোমার পাকনা মাথার জিনিয়াস বুদ্ধি, কিন্তু এমন এক্সপিরিয়েন্স তোমার হলো কিভাবে? তুমি তো ব্যাচেলর। স্যার ব্যাচেলর, বাট সিঙ্গল নই। ওরি বাব্বা, এবার তুমি যাও, কারণ বাকিটা আমার বোঝা হয়ে গেছে। আর বেশিক্ষণ থাকলে হয়তো আজ বিকেলের ডেটিংয়ের ছুটিটা জঞ্জাল হয়ে যাবে। স্যার আপনি সত্যি লিজেন্ড, কিভাবে বুঝে যান না বলা কথা। তুমিও কাজে ফাঁকি না দিয়ে রেগুলার কাজ করো, দেখবে দিব্যি ম্যাজিশিয়ান হয়ে গেছো। কিন্তু আজকের দিনটা একটু ফাঁকি দিই স্যার, কাল থেকে আপনার কথায় যথাযথ। নো প্লিজ স্যার, প্লিজ। ওকে, বাট অনলি 2 আওয়ার্স। স্যার আপনি না। বলো, থামলে কেন? আমি একটা হার্টলেস জল্লাদ, বাংলা সিনেমার টাকাওয়ালা ভিলেন, নয়তো চিরকুমার কুচি খন্দকার। নির্ঝরা হাসতে হাসতে দরজা পার হওয়ার সময় ঠিক করল, থ্যাংক ইউ স্যার, কাল দেখা হচ্ছে। কাল দেখা হচ্ছে জানে অফিস টাইম এখনও 6-7 ঘন্টা বাকি। মনে হয় না আমার কথা ওর কানে পৌঁছেছে, নয়তো শুনেও না শোনার ভান করেছে। প্রেম জিনিসটা বড়ই বেহায়া। এখন হাসি খুশি ও সুখে ভাসছে, আবার একদিন দেখবে শকড হয়ে যাবে। যা হোক, খাম খুলে ভিতর থেকে একটা কম্পিউটার টাইপ করা চিঠি পাওয়া গেল, আর চিঠির নিচে নামটা দেখে শুভনের স্বস্তির নিঃশ্বাস ফেলে দিল। প্রথম থেকে পড়তে শুরু করল। স্যার, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জব বা আপনাদের কাছ থেকে পালিয়ে আসিনি, বরং নিজের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখছি। কিন্তু এটা ব্যাখ্যা করার এখন সময় নয়, তাই একটা এমার্জেন্সি মেসেজ দিচ্ছি। শায়লা বেগমের কেসটা শুধুই নর্মাল কেস নয়, এটা একটা ভ কেস। চিঠিটা পড়ার পর হাজারো চিন্তা শুভনের মস্তিষ্কে ভিড় করল। প্রথমে মনে হলো এটা ফেক, কারণ এটা ছিল কম্পিউটার টাইপ করা অনারি চিঠি, যা কোনো গোয়েন্দা দপ্তরের লোকের কাজ বলে মনে হয় না। হয়তো কেস ডিভার্ট করার কৌশল। অথচ আবার ভাবল, এমনও হতে পারে সাদিয়া নিজেকে আড়ালে রাখার জন্য বা কেউ সন্দেহ না করুক সে চায়নি, তাই ইচ্ছে করেই সাধারণভাবে চিঠিটা পাঠিয়েছে। তবুও কিছু সন্দেহ থেকে যায়। তবে চিঠির ওপর ভিত্তি করে কেস এগোলে ফলাফল কি হবে? ভ মানে কি? ভ প্রেতাত্মা, প্রেম, প্রতিশোধ? না, আপাতত এইটুকুই থাক। বাকিটা আজ রাতের ঘটনার উপর নির্ভর করবে। পরের দিন সকাল 7টা, শুভন বাসায় বসে বই পড়ছিল। এমন সময় নির্ঝরা এমার্জেন্সি মেসেজ পাঠালো। মেসেজটা সিন করতেই শুভনের হার্টবিট কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। স্যার, শায়লা বেগমের বড় মেয়ে আনিকা গতরাতে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে। মেসেজটা দেখে শুভন হতবাক। এরপরই দ্বিতীয় মেসেজ, আরও ভয়ঙ্কর। স্যার, প্রাথমিক ময়নাতদন্তে জানা গেছে আনিকা 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল। এটা ভাবা যায়? কি করে কি হয়ে গেল? ভাবতে ভাবতে শুভনের চোখে জল চলে এলো। হয়তো কেস সমাধান করতে না পারার ক্রোধে, নয়তো শায়লা বেগমের পরিবারের প্রতি গভীর মায়ায়। কারণ সেই পরিবারের হয়ে সে ফিল্ড ইন্টেলিজেন্সে কাজ করছিল, তাই কিছুটা দায় শুভনেরও ছিল। ঘটনার একদিন পর ফাইনাল ইনভেস্টিগেশন শেষে লাশ রিসিভ করে দাফন কাজ সম্পন্ন হল। শায়লা বেগমের পরিবারের উপর দিয়ে যেন বিশাল ঝড় বয়ে গেল। মানসিক যন্ত্রণা, প্রেশার ও কান্নার মধ্যে পার করছে প্রতিটা মুহূর্ত। ফুলের মতো নিষ্পাপ মেয়েটা কত হাসি খুশি ছিল। কি এমন ঘটল যে সব তছনছ হয়ে গেল? বাবা আনোয়ার সাহেব মারা যাবার পর থেকেই 2 মেয়ে তার চোখের সামনে বড় হয়েছে। সব অভাব দূর করে রেখেছিলেন তিনি। হয়তো শুধু বাবার ভালোবাসাটা দিতে পারেননি, কিন্তু ওদের কাছে তো শায়লা বেগমই ছিল বাবা মা দুটোই। সপ্তাহখানেক পর জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক হতে শুরু করল। শায়লা বেগম আবার অফিস করছেন, বাসা সামলাচ্ছেন। এখন রাতে একা ঘুমান না, সঙ্গী ছোট মেয়ে অনন্যা, বেঁচে থাকার একমাত্র অবলম্বন। স্বামীর মৃত্যুর পর শুধু সন্তানের কথা ভেবেই দ্বিতীয় বিয়ে করেননি তিনি। কত শত ছেলেরা বিয়ের প্রপোজাল নিয়ে এসেছে, তার কোনো ইয়ত্তা নেই। শায়লা বেগমের একটাই জবাব ছিল, স্বামী চলে গেছেন একা, অথচ রেখে গেছেন 2 জনকে।
আনিকারের মৃত্যুর 1 মাস অতিবাহিত হলো, আর কোনো অঘটন ঘটেনি। মেয়েটার মৃত্যুর সঙ্গে সঙ্গেই সবকিছুই কেমন যেন স্বাভাবিক হয়ে গেল। এখন আর আগের মতো অস্বাভাবিক ঘুম নেই, শরীরের ক্লান্তিও নেই, সবকিছুই অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে গেল। শুভনের কানেও খবরটা পৌঁছালো, কিন্তু কোনো সুরাহা বের করতে পারলেন না। এই পরিবর্তনের পেছনে কি থাকতে পারে? আনিকার জীবন ইতিহাস ঘেটে কোনো সন্দেহজনক কিছু খুঁজে পাওয়া গেল না। আনিকা যেমন রূপবতী ছিল, তেমনই গুণবতী। ভার্সিটি লাইফ থেকে শুরু করে বন্ধু বান্ধবীর কাছে তার সুনাম ছিল বেশ ভালো। কোনো বাজে বন্ধু, নেশা, এমনকি কোনো বয়ফ্রেন্ডও ছিল না। তবে সে অন্তঃসত্ত্বা হলো কিভাবে? শায়লা বেগম যেভাবে শিকার হয়েছেন, ঠিক সেভাবেই কি আনিকাও আক্রান্ত হয়েছিল? পুলিশ ও হাসপাতালের ইনভেস্টিগেশন রিপোর্ট ঘেটে দেখা গেল আনিকা গত ৩-৪ মাস ধরে নিয়মিত ধর্ষণের শিকার হচ্ছিল। শুধু শেষ 1 মাস কোনো ধর্ষণের চিহ্ন পাওয়া যায়নি। এটা আরও বেশি শক্ট করে শুভনের টিমকে, কারণ এর মানে দাঁড়ায় আনিকা প্রেগনেন্ট হওয়ার পরও 2 মাস ধর্ষণ চলেছে। তারপর ঘটনাটা ডাইভার্ট হয়ে শায়লা বেগমের দিকে চলে যায়। হয়তো তখন আনিকা ফিজিক্যালি ফিট ছিল না, অথবা ইচ্ছে করেই সেক্স করতে চায়নি ওই সময়টায়। তার মানে এখানে 2টা অপশন আছে। এই সব কিছুর পেছনে আনিকাই দায়ী, নয়তো অন্য কেউ। প্রথম অপশনটা সত্যি হলে আরও গভীরে ভাবতে হবে। আর যদি সেই সুযোগ হারায়, তাহলে তীরটা কার দিকে যাবে? বাসার ভেতরের কেউ নাকি বাইরের কেউ? বাইরের কারো সুযোগ খুব কম, ভেতরের কারো হওয়াই প্রায় নিশ্চিত, 99% সঠিক। কিন্তু কে সে? জেসিয়া? নো চান্স। শ্বশুর? নো চান্স। বুলবুলি? হাফ চান্স। হয়তো ম্যানেজারের সঙ্গে লিঙ্ক আছে, তাই এটাকে পসিবিলিটিতে রাখলাম। পরেরটা শায়লা বেগম নিজেও কি মাস্টার প্ল্যানার হতে পারেন? কারণ নিজের অবৈধ সম্পর্ক টিকিয়ে রাখতে অনেক সময় মানুষ এমন জঘন্য কাজ করতেও পিছু পা হয় না। তাই এটাও সম্ভাবনা হিসেবেই রাখল শুভন। তাছাড়া সাদিয়ার পাঠানো মেসেজও তো মনে আছে, ভ কেস, মানে প্রেতাত্মা বা ভূত। তবে এটা প্রেম ভালোবাসার প্রেতভূত। এটা ভেবেই শুভন হালকা হেসে নিজেকেই বলল, শুভন সাবাস। তারপর বাতাসে তাকিয়ে বলল, শায়লা বেগম, তোমার দিন শেষ, এবার শুভন আসছে তোমাকে ধরতে। শুভন দ্রুত তদন্ত শুরু করলেন। আরও কয়েকজন এজেন্ট নিয়োগ দিলেন। চারদিকে জালে ফেলে তথ্য সংগ্রহ শুরু হলো। কিন্তু দিন শেষে দেখা গেল যেন বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছেন। হঠাৎ জানতে পারলেন শায়লা বেগমের বাসায় কোনো একটা ঝামেলা চলছে। দ্রুত যোগাযোগ করার চেষ্টা করলেন, কিন্তু শায়লা বেগম কোনো সদুত্তর দিলেন না। সন্দেহের তীরটা এবার আরও জোরে তার দিকেই ঘুরল। তবে গুপ্তচর সূত্রে জানা গেল অনন্যা ওর মায়ের সঙ্গে রাতে ঘুমানো নিয়ে ঝগড়া করছে। আর এই নিয়েই মা মেয়ের মধ্যে বেশ দ্বন্দ্ব চলছে। অনন্যা রেগে গিয়ে বলল, আম্মু, আমি তোমার সঙ্গে রাতে ঘুমাবো না। অবাক হয়ে শায়লা বেগম জিজ্ঞেস করলেন, কেন আম্মু? অনন্যা বলল, আমি বড় হয়ে গেছি, তোমার সঙ্গে ঘুমাতে লজ্জা লাগে। মেয়ের কথা শুনছ? জায়ের কাছে আবার বড় কি? না আম্মু, সেটা নয়, আমারও কিছু প্রাইভেসি থাকতে পারে। তাছাড়া আমার সব বন্ধুরাই আলাদা ঘুমায়। তোরাও তো এতদিন। এইটুকু বলেই শায়লা বেগম কান্নায় ভেঙে পড়লেন। অনন্যা আর কিছু বলেনি। হয়তো মায়ের চোখের পানি, নয়তো বোনের স্মৃতিচারণে থেমে গেল, অথবা নিজের নিরাপত্তার জন্যই চুপ করে রইল। সেই রাতে আবার মায়ের সঙ্গে ঘুমালো। হয়তো নতুন কিছু ঘটলে বোঝা যাবে এখানেও কি কিছু লুকিয়ে আছে। যেদিকে চোখ চায় শুধু সন্দেহ আর সন্দেহ। শুভন ভাবছে পুলিশও চেষ্টা করেছিল কেসটার সমাধান করতে, কিন্তু ব্যর্থ হয়ে অন্য ৮-১০টা ফাইলের নিচে চাপা পড়ে গেছে। যেমন চাপা পড়ে গেছে অনেক বিগত সময়ের ঘটনা। ঠিক তখনই শুভনের মাথায় হঠাৎ করে ঐশী হত্যা মামলার মতো আলো জ্বলে উঠল। সব কিছু এক নিমেষে পরিষ্কার হয়ে গেল। 1 সেকেন্ডের মধ্যেই শায়লা বেগমের কেস থিম তৈরি হয়ে গেল। অনন্যা একটু খাটো ও মুটকি, চেহারাও কিছুটা অগোছালো। হয়তো বাবার ধাঁচটা পেয়েছে, নয়তো অন্য কারো। তবে মূল বিষয় হলো এটাই ওর ডিপ্রেশন। রাতে হয়তো ঘুম কম হয়, তাই সবসময় চোখ লাল। তাছাড়া বন্ধু নেই বললেই চলে। অন্যদিকে আনিকা ছিল সুন্দরী, বুদ্ধিমতী ও আকর্ষণীয়। বন্ধু মহলে তার দারুণ কদর ছিল, তাই সবসময় হইচই, আড্ডা আর আনন্দে মেতে থাকত সে। শুভনের চোখে খুশির ঝলক নাচল। সে হঠাৎ উঠে চিৎকার করে বলল, ইউরেকা! পরের দিন সকাল 10টায় শুভনের ইন্টেলিজেন্স অফিসে শায়লা বেগম অপরাধীর ভঙ্গিতে মাথায় নিচু করে বসে আছেন।
এত কিছু ঘটে যাওয়ার পেছনে তিনিই দায়ী, এই চিন্তায় যেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। নিজেকে সামলে অতি কষ্টে শুধু বললেন, শোভন সাহেব, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। সত্যি কি আমার ভুল ছিল? তাই তো, মেয়েটা ডিনারে রেগুলার ব্রেড রুটি খেয়েছে, আর সেটাও শুধু ডিম পোচ, জেলি আর বাটার দিয়ে। ম্যাম। তারপর যখন সবাই গভীর ঘুমে ছিল, ঠিক তখন অনন্যা আপনার রুম থেকে চাবি কুয়েক করে নিত এবং দরজা খুলে বাসার ভেতরের স্টোর রুমে নেশার বার বসাত। আপনারা কখনই সেটা খুলেন না, আর তারই অসৎ ব্যবহার হয়। প্রথম কিছুদিন সাধারণভাবে নেশাতেই সীমাবদ্ধ ছিল, পরে তা সেক্সে রূপান্তরিত হয়। 2টি ছেলের সঙ্গে একটি মেয়ে, সো বুঝতেই পারছেন, রেগুলার সেক্স চলত তাদের মধ্যে। তাই অনন্যা বার্থ কন্ট্রোল ইঞ্জেকশন নেয়। কয়েকদিন পরে ফ্রেন্ড সংখ্যা বেড়ে 3 জন হলে সেক্স ডাইভার্ট হয়ে আনিকাকে টাচ করা শুরু করে। ওর দরজাও খোলা থাকত, সাথে ঘুমের রাজ্যে ডুবে, যা রেপিস্টদের জন্য একটি প্লাস পয়েন্ট ছিল। 2 মাস পরে আনিকা হয়তো বুঝতে পারে ভিতরে কিছু বদল হচ্ছে, কারণ তখন সে অন্তঃস্থতা। অথবা কোনো কারণে গত 1 মাস ওর দরজা বন্ধ রাখার চেষ্টা করে এবং জেসিয়াও দরজা লক করে ঘুমাত। আর ঠিক তখনই ওরা উপায়ন্ত না পেয়ে নেশার ঘোরে বিবেক বুদ্ধি হারিয়ে আপনার সাথে। শুভন দীর্ঘশ্বাস ছাড়েন। শায়লা বেগম লজ্জা, ঘৃণা ও নিজের ভুলের অনুতাপে অনেক দিন ধরে কেঁদে যাচ্ছেন। শুভনের কি করার আছে এই মুহূর্তে? তবুও বললেন, ম্যাডাম ঠিক আছেন? শায়লা বেগম আরও ফুপিয়ে উঠলেন। শুভন তাকে কেঁদতে দিলেন, হয়তো বুকের কষ্টটা একটু লাঘব হবে। অফিসে তখন সম্পূর্ণ নীরবতা। পিন পড়লে সেই শব্দ ভূমিকম্পের মতো শোনায়। তারপর শায়লা বেগম জিজ্ঞেস করলেন, আমার বড় মেয়েটা কেন সুইসাইড করল? ম্যাম, যদিও বেঁচে থাকতো হয়তো কারেক্ট আনসার পেতাম, কিন্তু তবুও আমি যতটুকু গেস করছি, আপনি তাদের অভিভাবক ছিলেন ঠিকই, কিন্তু বন্ধু ছিলেন না। আপনি তাদের চাহিদাগুলো পূরণ করেছেন ঠিকই, কিন্তু ভালোবাসা, মায়া, মমতা, স্নেহের অভাব দূর করতে পারেননি। সারাদিন অফিস, বিজনেস আর টাকার পেছনে ছুটে যখন রাতে বাসায় ফিরতেন, তখন আপনি চরমভাবে টায়ার্ড, হয়তো ডিনার করে ঘুমিয়ে পড়তেন। আর আপনাদের মেয়েদের জীবন থেকে অনেক কিছুই বঞ্চিত হয়েছে। তাই হয়তো অনন্যা নেশায় জড়িয়ে যায়, আর আনিকা গুড গার্ল হলেও পরিবারের সদস্যদের মধ্যে এই গ্যাপের কারণে ওর অন্তঃস্থতা বিষয়টি আপনাকে বা পরিবারের অন্য কাউকে শেয়ার করতে পারেনি, যার ফলে অতিরিক্ত ডিপ্রেশন থেকে সুইসাইড করতে বাধ্য হয়। আবার দীর্ঘশ্বাস ছাড়েন। কিন্তু আমি তো ওদের প্রতি যথেষ্ট আত্মবিশ্বাস রেখেছি, কি করে তারা এমনটা করতে পারে? তাদের জন্যই তো আমি এত কষ্ট করে টাকার পাহাড় গড়েছিলাম, নিজের সুখের দিকে বিন্দুমাত্র তাকাইনি। অথচ ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার কাছে টাকা তুচ্ছ ছিল। আজ তো প্রমাণ পেলাম হাড়ে হাড়ে। শায়লা বেগম ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং মাথা নিচু করে কান্নায় ভেঙে পড়লেন। যদিও এসব অঘটন থেকে একটি শিক্ষা নিয়েছেন, কিন্তু অনেক কিছুই হারিয়েছেন। তাই চোখ কান খোলা রেখে সাবধানে এগোতে হবে। যত গতি তত ক্ষতি, প্রয়োজনে ষষ্ঠ ইন্দ্রিয় দিয়েও মাঝে মাঝে পথ চলতে হয়। শায়লা বেগম চলে গেলে নির্ঝরা হাজির হয়, সেই বাঁকা ঠোঁটের মিষ্টি হাসি আর কথার চমক নিয়ে। স্যার, অভিনন্দন, থ্যাংক ইউ, বাট কোনো ছুটি হবে না। স্যার, আমি কি সব সময় ছুটি নিতে আসি? আমি মাঝে মধ্যে আপনার ম্যাজিক পাওয়ারের গল্প শুনতে আসি। তার মানে এতক্ষণ আড়ি পাতা ছিল? আবার জিজ্ঞেস, কিন্তু স্যার ছোট্ট একটা ডাউট আছে। কি সেটা? সাদিয়া ম্যাডাম সম্পর্কে ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না। ওর নিখোঁজ, চিঠি পাঠানো, ভ সূত্র। চিঠিটা রাহুল আর বিদ্যুৎ পাঠিয়েছিল সাদিয়ার নাম করে, যাতে কেসটা ডাইভার্ট হয়ে অন্যদিকে মোড় নেয়। কি সাংঘাতিক! কিন্তু সাদিয়া ম্যাডাম নিখোঁজ হলেন কেন? আহা বস, বুঝছি, তুমি পুরো ফিল্ম না দেখে যাবে না। বসতে বসতে থ্যাংক ইউ স্যার। শোনো, তবে সাদিয়াও ঘুমের মেডিসিনে আক্রান্ত হয়েছে, তবে ওর স্ট্রং বডি হওয়ার কারণে কাবু করতে একটু বেশি সময় নিয়েছিল। সিসি ক্যাম সেট করে যখন বাসায় ঢুকেছে, ততক্ষণে ওর মধ্যেও 80% ঘুম আর ক্লান্তি চলে আসে। সাদিয়া ঘুমের ঘোরে ছিল। রাহুল ও বিদ্যুৎ তাদের বাসায় প্রবেশ করে এবং প্রায় 30 মিনিটের অবস্থান টেরও পাননি। সাদিয়া যখন শায়লা বেগমের রুমে প্রবেশ করে, তার কিছু পূর্বেই রাহুল ও রাজনও, অর্থাৎ তৃতীয় ব্যক্তি, ঢুকেছে।
ওকে দেখে এবং সাদিয়া ওদের দেখে হতবম্ব হয়, কিন্তু সাদিয়া ঘুমের ঘোরে ছিল, তাই ওরাই আগে সতর্ক হয়ে ওর উপর অ্যাটাক করে পালাক্রমে শুভন দীর্ঘশ্বাস ছাড়েন। সরি স্যার। টিস্যু পেপারে চোখ মুছতে মুছতে, ইটস ওকে। কিন্তু তুমি তো জানো ফিল্ড ইন্টেলিজেন্স কতটা পরিশ্রম আর ত্যাগের উপর দায়িত্ব করে। সরি স্যার। টিস্যু পেপারে চোখ মুছতে মুছতে, ইটস ওকে। কিন্তু তুমি তো জানো ফিল্ড ইন্টেলিজেন্স কতটা পরিশ্রম ও ত্যাগের ওপর দায়িত্ব করে। জি স্যার। কিন্তু সাদিয়া ম্যাডাম নিখোঁজ হলেন কেন? সাদিয়া ওরা রেপ করার সময় অবচেতনার হট্টগোল করে বলে উঠেছিল, আমি ইন্টেলিজেন্সের এজেন্ট, তোমাদের আমি ছাড়ব না, ফাঁসিতে ঝোলাবো। তখন বাস শোয়ারের বাচ্চারা ওর নিউড ভিডিও করে এবং ওকে রুমে ছেড়ে চলে যায়। পরের দিন যখন সাদিয়া আমাদের অফিসে আসে, ঠিক তখনই ওরা ওরা রাহুলরা সাদিয়ার মোবাইলে ভিডিও পাঠিয়ে হুমকি দেয়, দেখা করতে হবে, নতুবা ভিডিও ভাইরাল করে দেওয়া হবে। সাদিয়া ঘাবড়ে যায় আর ভুলটা করে। স্যার, আর বলবেন না প্লিজ। দুজনের চোখেই অশ্রুসিক্ত হল। আসামিদের বিচার কার্যক্রম চলছে এবং তাদের রিহ্যাবিং সেন্টারে চিকিৎসাধীন রাখা হয়েছে। কল্পনা করা যায় এত অল্প বয়সে, কিন্তু নেশায় জীবনটা সমাপ্ত হয়ে যাচ্ছে। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হবে। এর থেকেও ভয়ঙ্কর গল্প নিয়ে হাজির হব আমি মিলন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।